নমস্কার সবাইকে, স্বাগত। মর্নিং। কারণ দেখো, একটা বিষয় যে আমরা সমস্ত উৎসব অনুষ্ঠানগুলো কিন্তু পার করতে করতে আসছি। এবার একটা যেটা বিষয় সেটা হচ্ছে আমাদেরকে প্রিপেয়ার হতে হবে সামনের পরীক্ষার জন্য। টেস্ট পরীক্ষা এবার হচ্ছে না। প্রথমতই তোমরা জানো যে ঘোষণা হয়ে গেছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে এবার পরীক্ষায় টেস্ট পরীক্ষা বলে কিছু থাকছে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সরাসরি তোমাদেরকে গিয়ে বোর্ডের পরীক্ষায় বসতে হবে, একেবারে ফাইনাল এক্সাম অ্যাটেন্ড করতে হবে। তো কাজে আমার মনে হয় যে তাতে মূল্যায়নের একটা 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 প্রাক মূল্যায়নের সুযোগ তোমরা হারালে। কিছু করার নেই, তোমরা জানো যে ডিউ টু অনগোয়িং প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক কিছুই হতে পারে। কিন্তু আমার মনে হয় যে ফাইনাল স্টেজ বসার আগে, ফাইনাল পরীক্ষায় বসার আগে তোমাদের প্রিপারেশনটা আরও অন্যবারের থেকে আরও বেশি স্ট্রং করতে হবে, কি যাতে এখানে এক্সপেরিমেন্টের কোনো জায়গা নেই। পরীক্ষা আগে একবার দিলে তাতে কীরকম হলো, তার থেকে গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট কতটা হলো, এইগুলো দেখার আর অপশন বা স্কোপটা এবার কম। তো বাই দ্য ওয়ে তোমাদেরকে একেবারে মূল পরীক্ষার জন্য সেইভাবে তৈরি হতে হবে। আজকের চ্যাপ্টারটা আমার খুব খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আজকের চ্যাপ্টার হচ্ছে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস ও জীব বৈচিত্র্য অধ্যয়নের উপাদান। এই হচ্ছে আজকের চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টার সিলেকশন ম্যাডাম রয়েছেন আজকে আমাদের সঙ্গে, সেজুতি ম্যাডাম। সেজুতি ম্যাডামকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। অ্যাজ ইউজুয়াল আমি জানি যে ওই যে বলে না যে থিওরিটিক্যাল চ্যাপ্টার তখনই বেশি লাইভলি আর প্রাণবন্ত হয় যদি টিচার ভালো হয়। তো সেজুতি ম্যাডাম থাকা মানে খুব আমি বিশ্বাস করি যে আমরা নতুন কিছু পাবো, একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু পাবো, এক্সেপশনাল কিছু পাবো। এবং শুধুমাত্র ওই পড়বো এই ধরনের মানসিকতা থেকে বাইরে বেরিয়ে এসে পড়াকে কী করে ভালোবাসবো, আমি কি করে আমার চ্যাপ্টারকে ভালোবাসবো, সাবজেক্টকে ভালোবাসবো, এই সমস্ত কন্টেন্ট, এই সমস্ত মেরিট আমার বিশ্বাস সেজুতি ম্যাডামের মধ্যে আছে। কাজেই সেটা ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা আজকে উদ্দেশ্য। অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ম্যাডামকেও স্বাগত জানিয়ে, এবং দীপাবলির পোস্ট শুভেচ্ছা, মানে প্রাক শুভেচ্ছা দিতে পারিনি, প্রোগ্রাম ছিল না, পরবর্তী সময় শুভেচ্ছা, এবং আগামী উৎসব সিজনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রথমেই ম্যাডামকে জিজ্ঞেস করবো যে এই চ্যাপ্টার সিলেকশন কেন, মানে আমার একটু দেখে অন্যরকম, মানে ওই তথাকথিত চ্যাপ্টার থেকে বাইরে গিয়ে এর সিলেকশনের উদ্দেশ্য কী? আচ্ছা, ক্লাস 11 সব থেকে আগে তোমাদের বলি, 11-এর এই ক্লাসটা এটা 9-এর সঙ্গে অনেকটা মিল রয়েছে আর কি। তোমরা একটুখানি খেয়াল করলে দেখবে 9-এর চ্যাপ্টারগুলোর সঙ্গে 11-এর খুব মিল আছে, আবার 10-এর চ্যাপ্টারগুলোর সঙ্গে 12-এর খুব মিল রয়েছে। এই যে চ্যাপ্টারটা, এটা বেসিক্যালি খুব বোরিং একটা চ্যাপ্টার। তোমরা যদি বই ফলো করো, যে বই ফলো করো না কেন, বই নোট যাই ফলো করো, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে একটা করে হেডিং রয়েছে আর তলায় বেশ কিছু পয়েন্টস রয়েছে। যেহেতু তোমাদের এখনো পর্যন্ত স্কুল বন্ধ, তাই জন্য প্র্যাকটিক্যালের কোনো রকম হাতে কলমের সুযোগ তোমরা পাওনি। তার ফলে বাস্তবে এই জিনিসগুলো কেমন হয় সেগুলো কোনো রকম অবজারভেশনস তোমরা দেখোনি। তোমরা যা দেখছো সেটা হচ্ছে তোমাদের বইয়ের পাতায় আঁকা, সে ক্লাস 9ই বলো আর ক্লাস 11ই বলো, কিছু সাদা কালো ছবি আর তার সঙ্গে কিছু পয়েন্ট করে লেখা। এর থেকে বেশি আর কিচ্ছু নেই। আজকের এই চ্যাপ্টারটাকে আমরা 3টে ভাগে ভাগ করে নিয়ে পড়বো বলাটা ভুল, আমরা আলোচনা করব। প্রথমেই হচ্ছে কীরকম ধরনের প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে তোমাদের এইচএসের জন্য, ক্লাস 11-এর জন্য আসতে পারে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যদি একটা কি দুটো কোয়েশ্চেনও বা আসে, তাহলে সেই কোয়েশ্চেনটাকে বই মুখস্থ না করে কত সহজে, কত কম সময় আমরা আমাদের মাথার মধ্যে রাখতে পারি। আর নাম্বার 3 হচ্ছে একটা ছোট্ট সাজেশনস টাইপের, যেখান থেকে ওই সাজেশনের কোয়েশ্চেন্সগুলো করলে আশা করছি এই চ্যাপ্টারটাতে আর কিছু তোমাদের আলাদা করে পড়তে হবে না। পড়াতে তো কেউ না বলে না, যদি কেউ আরও এক্সট্রা পড়তে চাও সে তো মোস্ট ওয়েলকাম। বাট এই কটা কোয়েশ্চেন, যে কটা কোয়েশ্চেন আমি মুখে বলবো এবং এখানে দেব, যেটাই হোক, সেটাতে আশা করি তারপরে আর বেশি কিছু লাগবে না। এই চ্যাপ্টারটা তোমরা অলরেডি ক্লাস 9-এ একবার পড়ে এসছো। আজকে আমরা এটাই একটু অন্য রকমভাবে আলোচনা করব, যেহেতু এখন আর তোমরা বাচ্চা ক্লাস 9 নয়, ক্লাস 11। ঠিক আছে? বেশ, ম্যাডামের না এই প্রথম দিন থেকে আমার এই কনফিডেন্সটাই খুব ভালো লাগে।
এই যে এর বাইরে আর কিছু করতে হবে না, এভাবে করলে তুমি নাম্বার বেশি পাবে, এই যে টেকনিক্যালিটিসগুলো যেগুলো তোমাদের আমার মনে হয় ফলো করা উচিত, সেগুলো তোমরা ফলো করো। আর একটা কথা বলি যে যারা এই সময়টাতে সময় করে টিভির সামনে বসতে পারোনি, তার জন্য এই ক্লাসটা রিপিট করবার অপশন রয়েছে। তোমরা পরবর্তী সময় ফেসবুক বা ইউটিউব থেকে এই ক্লাসটা দেখে নিতে পারো। বেশ, তোমরা খাতা পেন নিয়ে রেডি হও, খুব অ্যাটেনশনের সঙ্গে, মানে একটু লেস ইন্টারেস্টিং চ্যাপ্টার, মানে যেটা ম্যাডাম বললেন যে এটা সেই অর্থে কিন্তু খুব একটা মানে বহুল চ্যাপ্টার নয়, মানে যেটাকে পড়বার জন্য বা সাজেশন তৈরি করবার জন্য টিচাররা সবসময় উদ্গ্রীব হয়ে থাকেন, ছাত্রছাত্রীরা পড়ার জন্য ব্যস্ত হয়ে থাকে, সেরকম ব্যাপারটা নয়। বোঝো, আত্মস্থ করবার চেষ্টা করো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো, একদম প্রথম প্রশ্ন, একদম উপরের লাইনটা হচ্ছে চ্যাপ্টারের নামটা, তারপরেরটা নাম্বারটা আমরা বুঝতে পারছি না, কিন্তু প্রথম লাইনে দেখো মিউজিয়াম ও জু এর মধ্যে প্রধান পার্থক্য কি। খুব ইন্টারেস্টিং, মিউজিয়ামে আমরা যাই, আমরা জুতেও গেছি, কিন্তু এর মধ্যে প্রধান পার্থক্য কি? ফার্স্টেই বলি যে জীববৈচিত্র্য অধ্যয়নের উপাদান, দেখো তোমাদের ওপরে হেডিংটা যেটা রয়েছে সেখানে অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস, তোমাদের সিলেবাস অনুযায়ী 4টে জিনিস তোমাদেরকে পড়তে হবে, সে তোমরা যে ভার্সানেই পড়ো না কেন। নাম্বার 1 মিউজিয়াম, নাম্বার 2 জু বা চিড়িয়াখানা, নাম্বার 3 হারভেরিয়াম শিট অ্যান্ড নাম্বার 4 বোটানিক্যাল গার্ডেন। এই 4টের মধ্যে সব পড়তে যাবে না, যদি ইচ্ছে হয় অবশ্যই পড়ো, কিন্তু সব পড়ার দরকার নেই। প্রথম যে প্রশ্নটা তোমাদের আছে সেটা হচ্ছে মিউজিয়াম আর জু এর মধ্যে প্রধান পার্থক্য কি। এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 3 রকমের কোয়েশ্চেন আসতে পারে তোমাদের। প্রথমে যেটা আসতে পারে সেটা হচ্ছে মিউজিয়াম কয় রকমের, তার গুরুত্ব কি। আবার বলে দিচ্ছি, প্রথমেই যেটা আসতে পারে সেটা হচ্ছে মিউজিয়াম কয় রকম ও তার গুরুত্ব কি। নাম্বার 2 যেটা আসতে পারে, যেটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে মিউজিয়াম আর জু এর মধ্যে প্রধান পার্থক্য কি। আর নাম্বার 3 হচ্ছে ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ আলাদা করে জু বা চিড়িয়াখানার গুরুত্ব কি অথবা মিউজিয়ামের গুরুত্ব কি। এর বেশি সাধারণত আর কিছু আসে না। বোঝাতে পারলাম আমি? তাহলে এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে মিউজিয়াম আর চিড়িয়াখানার মধ্যে পার্থক্য কি, একটা খুব সিম্পল পার্থক্য। তোমরা যদি না গিয়ে থাকো চিড়িয়াখানা বা মিউজিয়াম, তাহলে অবশ্যই একবার যাবে। একটা ছোট্ট পার্থক্য আমি এমনি গল্পের মতো করে বলি, তাহলে অ্যান্সারটা তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো, চিড়িয়াখানায় আমরা যখন যাই তখন আমরা অনেক পশু পাখি দেখি, তারা সবাই জীবিত, ঠিক তো? আমরা কিন্তু কোনো মৃত বা ডেড পশু পাখিকে দেখি না। এই আমরাই যখন মিউজিয়ামে যাই তখন আমরা সেখানে বিশাল বড় নীলতিমির জব বা চোয়াল দেখতে পাই, ডাইনোসরের কঙ্কাল দেখতে পাই। শুধু তাই নয়, বহু পুরাতন যুগের সমস্ত অ্যানিমালস যারা বর্তমানে এখন আর নেই, তাদেরকে ভেতরে খড় পুড়ে ন্যাপথলিন ভরে রাখা হয়েছে জীবাশ্ম স্বরূপ, আমরা সেগুলো দেখতে পাই। অর্থাৎ কি, প্রধান পার্থক্য কি হলো, মিউজিয়ামে আমরা কোনো জ্যান্ত পশু পাখি দেখতে পাই না, চিড়িয়াখানাতে আমরা সেটা দেখতে পাই। নাম্বার 2 পার্থক্য, ডাইনোসরকে তো আর এখন আমি জ্যান্ত চিড়িয়াখানাতে রাখতে পারবো না, তাহলে চিড়িয়াখানাতে আমি শুধুমাত্র সেই সমস্ত অ্যানিমালসগুলোকেই দেখতে পাবো যে সমস্ত অ্যানিমালসগুলো বর্তমান যুগে অবস্থিত আছে। অথচ মিউজিয়ামে আমরা তাদের স্কেলিটন বা কঙ্কালও দেখতে পাবো যারা বর্তমান যুগে আর নেই। নাম্বার 3, আমাদের কলকাতা মিউজিয়ামকেই তুমি যদি ধরো, অনেক দূরে কোথাও যাওয়ার দরকার নেই, তাহলে কলকাতা মিউজিয়ামের একটা রুম আমার খুব পছন্দ, সেটা হচ্ছে ওদের একটা রুমের মধ্যে মমি রাখা আছে এবং তার সঙ্গে মিশরের লোকেরা কীরমভাবে কাজল পরতো, কীরমভাবে কী গয়নাগাটি দিয়ে সাজতো, সেগুলো রাখা আছে। আবার আরেকটা রুমে সোনা দিয়ে বাঁধানো বিভিন্ন রাজারাজরাদের আমলের সমস্ত তোমার ড্রেসেস রাখা আছে। যখন তুমি হায়দ্রাবাদের সালারজাং মিউজিয়ামে যাবে তখন দেখবে সেখানে পুরনো দিনের রাজারাজরা কোথায় সেই পানের পিক ফেলতো, সেটা হয়তো হীরের তৈরি। তারপরে যে তরোয়াল বা ছোরা ইউজ করতো, তার বাঁটে আমি নিজেই দেখেছিলাম এইরকম সাইজের একটা হিরে লাগানো আছে আর কি। তাহলে এই যে জিনিসগুলো, অর্থাৎ শুধুই জীবজন্তু তুমি দেখছো না, তার সঙ্গে তুমি কি দেখছো, তার সঙ্গে তুমি হিস্ট্রিকে দেখছো।
ইতিহাসকে দেখছো, রানা প্রতাপের ঘোড়া কিরমভাবে সাজানো হতো, চেতককে কিরমভাবে সাজানো হতো, বা প্রতাপের ড্রেস কিরকম উনি পরতেন। অর্থাৎ সোজা কথায় আমরা জীবজন্তু দেখতে পারি, আমরা অনেক শিলাকে দেখতে পারি, আমরা ইতিহাসকে দেখতে পারি একসাথে করে মিউজিয়ামের মধ্যে। সেই সুযোগ কিন্তু আমাদের চিড়িয়াখানার মধ্যে নেই। এটা হলো আমাদের পরবর্তী পয়েন্ট। আবার একটা জ্যান্ত প্রাণী, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে কীরকম এনভায়রনমেন্টের মধ্যে থাকে, সে কীরকমভাবে খায়, কীরকমভাবে ব্যবহার করে, বিহেভ করে সোজা কথায়, সেগুলো আমরা যেরকম চিড়িয়াখানায় দেখতে পারবো, মিউজিয়ামের মধ্যে শুধু সেই স্কেলিটন বা কঙ্কাল দেখে আমরা কিন্তু সেটা বুঝতে পারবো না। এটা হচ্ছে আবার মিউজিয়ামের একটা সমস্যা। এটা হচ্ছে আমাদের পরবর্তী পয়েন্ট। তোমাদের যদি এই কোয়েশ্চেনটা আসে, তাহলে তোমাদের 1 নম্বর পয়েন্টটা দেবে হচ্ছে মিউজিয়াম কাকে বলে আর চিড়িয়াখানা কাকে বলে। বই মুখস্থ করতে যাবে না, একদম নিজের ভাষায় লিখবে। যেখানে সংরক্ষিত জীবজন্তু এবং জিনিসপত্র রাখা হয় সেটাই হচ্ছে মিউজিয়াম, আর যেখানে জীবিত প্রাণী ও উদ্ভিদ রাখা হয় সেটাই হচ্ছে আমাদের চিড়িয়াখানা। 2 নম্বর পয়েন্ট থেকে দেবে হচ্ছে যেগুলো আমি বললাম, চিড়িয়াখানা ও মিউজিয়ামের মধ্যে কি কি পার্থক্য থাকে। আর একদম লাস্টের পয়েন্টে অবশ্যই দেবে, দিতে ভুলবে না, সেটা হচ্ছে একটা চিড়িয়াখানা আর একটা মিউজিয়ামের উদাহরণ। আরেকটা পয়েন্টও বলে দিই, সেটা হচ্ছে চিড়িয়াখানাতে একটা ওপেন জুয়ের কনসেপ্ট থাকে। এটা এখন নতুন খুব ফেমাস হচ্ছে, ওপেন জু। ওপেন জুটা কি জিনিস বলো তো? ধরো খাঁচার মধ্যে একটা বাঘ যেমনভাবে থাকে, কলকাতার চিড়িয়াখানাগুলোতে গিয়ে দেখবে ছোট ছোট খাঁচার মধ্যে বাঘ রাখা আছে। সেটা কিন্তু খুব অস্বাস্থ্যকর তাদের জন্য। তোমাকে যদি একটা ছোট্ট ফ্ল্যাটের একটাই ছোট্ট ঘরের মধ্যে আটকে রাখা হয় চিরজীবন, তুমি চাইলেও ঘরের বাইরে বেরোতে পারবে না, আর ঘরের জানলা দিয়ে সবসময় লোকজন তোমার দিকে তাকিয়ে থাকবে, তাহলে তোমার কেমন লাগবে? ওদের ক্ষেত্রেও জিনিসটা ঠিক তাই। সেটা না করে এখন বর্তমান কনসেপ্ট হচ্ছে যেরকম ন্যাচারাল হ্যাবিটেট, অর্থাৎ স্বাভাবিক বাসস্থানে ওরা থাকে, সেই রকমভাবে ওদেরকে রাখার চেষ্টা করা, যেটাকে বলা হয় ওপেন জু কনসেপ্ট। যেমন ধরো তোমার ব্যাংকক পাটায়াতে খুব সুন্দর সেই কনসেপ্ট মেনটেন করে চলা হয়, এবং সাফারি বা একটা গাড়ির মধ্যে তোমাকে আটকিয়ে ওই ওপেন জুটাকে ঘুরিয়ে দেখানো হবে। এই সুবিধা কিন্তু তুমি মিউজিয়ামের মধ্যে পাবে না। এই পয়েন্টগুলো নিজেরা ভেবে ভেবে নিজেদের মতো করে লিখবে। আর প্রত্যেকটা পয়েন্ট যখন লিখবে সেগুলোর পাশে 1 2 3 4 বা বুলেটস করে পয়েন্টিং করবে। কেউ প্লিজ প্যারাগ্রাফ রাইটিং করো না। আর লাস্টের যে উদাহরণগুলো দেবে, উদাহরণগুলো পাশে পাশে দেবে না, তাহলে কি হয়, সেটা আই ক্যাচিং হয় না। উদাহরণগুলো তলায় তলায় দেবে, তাহলে যিনি তোমার খাতা দেখবেন তার কাছে জিনিসটা অনেকটাই আই ক্যাচিং হবে। এবং খুব ভালো হয় যদি উদাহরণ কথাটা তুমি একটা অন্য কালি দিয়ে লিখতে পারো, বা তোমার সেম কালি দিয়ে লিখে তলায় আন্ডারলাইন করতে পারো, যাতে যে খাতা দেখবে সে যেন দেখতে পায় এবং বুঝতে পারে যে তুমি ফার্স্টে একটা সংজ্ঞা দিয়েছো, লাস্টে একটা উদাহরণ দিয়েছো, মাঝখানে পয়েন্টসগুলো দিয়েছো। তাহলে দেখবে তোমার নাম্বার কাটার আর কোনো রকম জায়গায় থাকবে না। মানে পুরো খাতাটাকে আঁকা আর কি। আমি শুধু শুনি সেতী ম্যাডামের কথায়, মানে কতটা সৃজনশীল হলে লোকে এই ধরনের মানে এক্সাম্পলগুলো বা এই ধরনের ব্যাখ্যাটা দিতে পারে, যে সত্যি কথা। মানে আমরা কিন্তু এটা একদম ভাবি না। দেখো একটা ক্লাস আমরা করছি 1 ঘন্টা, একটা চ্যাপ্টার নিয়ে অনেকে পড়াচ্ছেন, অনেকে বোঝাচ্ছেন, আমরা অনেক প্রোগ্রাম সঞ্চালনা করছি, কিন্তু একটা জিনিস তোমাদের শেখা দরকার। এটা আমার ডেফিনেটলি মানে, যেরকম আমি খুব ছোটোবেলা থেকে বুঝতাম যে ওই নাম্বার নেব বলে আমি কোনোদিন পড়াশুনো করিনি। সবসময় উদ্দেশ্য থাকতো বুঝে গল্পের মতো করে, তাহলে আমার মাথায় ঢুকতো। হতে পারে এটা আমার ব্যর্থতা, কিন্তু আমার মাথায় ঢুকতো। কম বুঝতাম হয়তো, ওই জন্য গল্পের মতো করে বুঝতাম। কিন্তু এই সেতী ম্যাডামের ক্লাস করতে গিয়ে নিয়ে হয়তো 6টা-7টা অনুষ্ঠান আমি সঞ্চালনা করেছি, আমি দেখেছি যে এতটা ডেকোরেটিভ মাইন্ডের অ্যাপ্লিকেশনস খাতার মধ্যে করা, খুব মনোযোগ দিয়ে তোমরা শোনো, দেখবে আগামী দিনে তোমাদের পেতে সুবিধা হবে, নাম্বার তুলতে সুবিধা হবে। এবং একটা খাতাকে দেখো, অসংখ্য খাতা, লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে। আমি তো বলবো যে ওনার স্কুলের ছেলেমেয়েরা খুব লাকি যে তারা ওনাকে পেয়েছে। আমি ওনাকে একদমই প্যাম্পার করছি না বা এই জাতীয় আমার কোনো ইন্টেনশনও নেই, কিন্তু একটা কথা বলছি, খাতাকে সুন্দর করার দায়িত্ব কিন্তু তোমাদের। কেন? তার কারণ হচ্ছে একই লেখা, এখানে তো কোনো টেকনিক্যাল চেকিং হয় না, পুরোটাই ম্যানুয়াল চেকিং হয়। টেকনিক্যাল চেকিং নয় চাকরির পরীক্ষার মতো যে টিক দিলে তার থেকে তুমি নাম্বার পেয়ে গেলে। যেহেতু ম্যানুয়াল চেক হয়,
সেই কারণের জন্য চোখের দৃষ্টিনন্দন করা, চোখের ক্ষেত্রে দৃষ্টিনন্দন করা খাতাটাকে, এটা একটা বড় রেসপন্সিবিলিটি তোমাদের। এটা আমার মনে হয় এই ক্লাস থেকে তোমরা শিখতে পারছ। চলে আসি কথা না বাড়িয়ে নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর, বোটানিক্যাল গার্ডেনের গুরুত্ব কি? বোটানিক্যাল গার্ডেন এর ইম্পর্টেন্স কি, ম্যাডাম কি বলবেন? আচ্ছা, বোটানিক্যাল গার্ডেনের গুরুত্ব কি? এটা বেশ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। মিউজিয়াম হয়ে গেল, জু হয়ে গেল, নাম্বার 3 হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখান থেকে 3টে জিনিস তুমি খালি পড়বে ম্যাক্সিমাম, তার বেশি পড়ার লাগবে না। প্রথম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন কাকে বলে, নাম্বার 2 হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের উদাহরণগুলো, অর্থাৎ কোন বোটানিক্যাল গার্ডেন কোথায় রয়েছে, কোনটা সর্ববৃহৎ, বিশেষ করে ভারতবর্ষের বোটানিক্যাল গার্ডেন অবশ্যই পড়বে। আর লাস্টে পড়বে যেটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের গুরুত্ব কি। দেখো স্যার যেটা বললেন একদম ঠিক কথা, সেটা হচ্ছে হাজার হাজার লাখ লাখ খাতা থাকবে, তোমার খাতাটার মধ্যে কিছু এক্সট্রা থাকবে যেটাতে আমি চেষ্টা করলেও নাম্বারটা কাটতে পারবো না। মাথায় রাখবে, নাম্বার যখন একটা সার্টেন লেভেলের ওপর উঠে যায় তখনই কিন্তু যিনি খাতা দেখেন তিনি কিন্তু একটু হাতটা চেপে দেন, তখনই তিনি চেষ্টা করেন তোমার খাতার মধ্যে খুঁতগুলোকে ধরার, যে কোথায় নাম্বারটা এইবার উনি একটুখানি কমাবেন। সেইটাতে উনি যেন সাকসেসফুল না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার খাতা দিয়ে তোমার সঙ্গে ওনার পরিচয় হবে। বোটানিক্যাল গার্ডেনের গুরুত্ব কি, এই প্রশ্নটা যদি আসে তোমাদের বলবো, বাকিরা সবাই শুধু 1 2 3 4 করে গুরুত্বটা লিখে ছেড়ে দেবে, তুমি সেটা ছাড়বে না। তুমি কি করবে, তুমি জাস্ট এক লাইনে, বেশি লেখার দরকার নেই, জাস্ট এক লাইনে সংজ্ঞা কথাটা আগে মেনশন করবে। সংজ্ঞা লিখলে, আন্ডারলাইন করলে, তার পাশ থেকেই কিন্তু লিখতে নেই, লিখবে তার নিচ থেকে, যাতে তোমার লেখার সংজ্ঞাটা আমার চোখে পড়ে, যে হ্যাঁ তুমি একটা সংজ্ঞা কিছু একটা লিখেছো। সেটাতে কি লিখবে, যে জায়গায় একসাথে বিভিন্ন প্রজাতির উদ্ভিদকে, বিরল প্রজাতির উদ্ভিদকেও আমরা সংগ্রহ করে রাখতে পারি জীবিত, এবং জীবিতর সাথে অনেক সময় এখানে হারবেরিয়াম শিটও রাখা হয় আর কি। হয়ে গেল। পরেই যেটা দেবে সেটা হচ্ছে একটা কি দুটো উদাহরণ। খুব ভালো হয় যদি ভারতবর্ষের উদাহরণটা দিতে পারো, অর্থাৎ ভারতবর্ষের বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে। হয়ে গেল। তারপরে হেডিং করবে বোটানিক্যাল গার্ডেনের গুরুত্ব, তার নিচে 1 2 3 4 করে বা বুলেটস করে পয়েন্ট করে গুরুত্বগুলো লিখবে। কি কি গুরুত্ব থাকতে পারে? প্রথম গুরুত্ব, নাম্বার 1 গুরুত্ব, সেটা হচ্ছে বিরল প্রজাতির সমস্ত উদ্ভিদকে সংগ্রহ করে রাখা যায়। নাম্বার 2, বোটানিক্যাল গার্ডেন হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে তুমি শুধু বিরল কেন, তোমার আশপাশের এমন অনেক উদ্ভিদকে চিনতে পারবে, জানতে পারবে, যাদেরকে তুমি চোখে তো দেখো কিন্তু তাদের নাম, তাদের প্রজাতি কিছুই জানো না। নাম্বার 3, বোটানিক্যাল গার্ডেন যেহেতু একটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি, তাই এটা পরিবেশ বান্ধব। নাম্বার 4, তোমার নান্দনিক অর্থাৎ হচ্ছে কি, অর্থাৎ দৃষ্টি সুখের জন্য এটা খুব প্রয়োজন, অ্যাস্থেটিক বিউটি যেটাকে আমরা ইংলিশ ভার্সনে বলি। আর নাম্বার 5 হচ্ছে কি, অনেক বোটানিক্যাল গার্ডেনে একটা সেপারেট পার্ট থাকে যেখানে তোমাদের হারবেরিয়াম শিট জিনিসটা পুরো সংগ্রহ করে রাখা থাকে। এটা কি সেটা আমি পরে বলছি। তাহলে হারবেরিয়াম শিট কনসেপ্টটা আমরা বোটানিক্যাল গার্ডেনের মধ্যে দিয়ে পেয়ে যাব। সর্বোপরি তোমরা যারা আমাদের দেশের দশের ভবিষ্যৎ, তাদের কাছে উদ্ভিদের ইম্পর্টেন্স বোঝানোটা খুব প্রয়োজন, কারণ তোমরাই পরবর্তীকালে জনসচেতনতা গড়ে তুলবে। এই পয়েন্টসগুলোকে লিখবে, লেখার আগে একটা করে হেডিং অবশ্যই দেবে। যেমন ধরো জনসচেতনতা, এটা তোমার হেডিং হয়ে গেল, এবার তার তলায় তুমি এক লাইনে লিখে দাও। তারপরে ধরো বিরল প্রজাতির উদ্ভিদ সংগ্রহ করা, এইবার তুমি তার তলায় এক লাইনে তোমার কথাটা লিখে দাও। যদি সময়ের অভাব থাকে তাহলে শুধুমাত্র পয়েন্টগুলোকে লিখো, সেটাকে ডেসক্রাইব করতে হবে না, কিন্তু ওই পয়েন্টগুলোকে অবশ্যই লিখে দেবে। আর ফার্স্টে এক লাইনে একটা ডেফিনেশন এবং তারপরে একটা এক্সাম্পল, একটা কি দুটো এক্সাম্পল তলায় তলায়, যার মধ্যে সর্বপ্রথম এক্সাম্পলটা দেবে হচ্ছে আমাদের ইন্ডিয়া বা ভারতবর্ষে। ঠিক আছে? বেশ। লাল কালি ব্যবহার করো না, লাল ছাড়া যে কোনো কালি মনে হয় ব্যবহার করতে পারবে ওরা, তাই তো নাকি? একদম, লাল কালিটা ইউজ করো না, লাল, অরেঞ্জ, পিঙ্ক এই শেডের কালিটা একটুখানি অ্যাভয়েড করো, বাকি যে কোনো কালার ইউজ করো। আর একটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে যাদের হাতের লেখা ভালো, জেনে রেখে দাও, যাদের ভীষণ মুক্তের মতো হাতের লেখা একটা খুব বড় জিনিস, তারা ব্ল্যাক কালি ইউজ করতে পারো।
কালো রংটা খুব উজ্জ্বল হয় সাদা কাগজের ওপরে। কিন্তু যাদের হাতের লেখাটা একটু খারাপ, আমরা তো নিজেরা খুব ভালো করে জানি আমাদের হাতের লেখা কেমন, তারা প্যারাগ্রাফ করে লিখবে, দুটো লাইনের মাঝখানে একটু ফাঁক রেখো, আর কালো কালি ইউজ করো না। তারা পয়েন্টিং করার জন্য, আন্ডারলাইন করার জন্য, হেডিং করার জন্য কালো ইউজ করো, বাট কালো কালিটা তারা লেখার জন্য ব্যবহার করো না। আর অনেককেই আমি দেখেছি খাতার মধ্যে কাটো, যখন পুরো একদম ঘিচি করে কাটো, সেটা করবে না, জাস্ট একটা পেন থ্রু করবে, ঠিক আছে? তাতে খাতাটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। এসো আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসি। 1 নম্বর 2 নম্বর এই দুটো প্রশ্ন বোঝানোর সময়তেই এই শব্দটা এসছে, মানে রিপিটেডলি হার্বেরিয়াম শিট বলতে কি বোঝো এটা এসছে বারবার করে। আমার কাছেও ইটস নিউ ওয়ার্ড কমপ্লিটলি। কাজেই আমরা সবাই মিলে জানবার চেষ্টা করব হার্বেরিয়াম শিট বলতে কি বোঝো। ম্যাডাম কি বলবেন? দেখো, মনে রাখার একটা উপায় বলে দিই, ঠিক আছে? সবসময় চেষ্টা করবে মুখস্থ না করে এমন কিছু ট্রিক্স ইউজ করতে যেটাতে তোমাদের মাথার মধ্যে জিনিসটা অলরেডি গাঁথা হয়ে থাকে। শিট মানে কি বলো তো? শিট মানে হচ্ছে কাগজ। আর হার্বেরিয়াম কথাটা এসছে হার্বাল থেকে। হার্বাল প্রোডাক্ট আমরা ইউজ করি না, শ্যাম্পু, সাবান, তেল, এখন তো হার্বালের ভীষণ চলছে সব কিছুতেই। তাহলে হার্বাল অর্থাৎ উদ্ভিদ সংক্রান্ত, আর শিট মানে কি? পেপার। তাহলে উদ্ভিদ সংক্রান্ত কাগজ। উদ্ভিদ সংক্রান্ত কাগজ মানে কাকে বলা হয়? দেখো, ধরো একটা ছোট গাছ, একদম ছোট্ট একটা চারা গাছ, তোমার মনে হলো এই গাছটা খুব দুর্লভ, এটা হিমালয়তে পাওয়া যায়, ভারতবর্ষের আর কোথাও পাওয়া যায় না, এটা কেমন হয় তুমি সংরক্ষিত করে তোমার বন্ধু বান্ধবদেরকে কলকাতাতে দেখাবে। তাই তুমি এটা কি করে তাকে নিয়ে আসবে? তুমি তাকে নিয়ে আসতে গেলে সে তো মরে পচে শেষ হয়ে যাবে। তখন তুমি তাকে তার জায়গা থেকে তুলে তোমার নিজের বাড়িতে সিম্পল দুটো কাগজের মধ্যে তাকে রেখে তাকে একদম পুরো শুকনো ঝরঝরে করে নিলে। শুকিয়ে যাওয়ার পর তাকে একটা বড় কাগজের মধ্যে তুমি পেস্ট করে দিলে। পেস্ট করে দিয়ে হার্বেরিয়াম শিটের নিয়মই হচ্ছে তার তলায় তুমি তার গোত্র, তুমি তার প্রজাতি, কে তাকে সংগ্রহ করেছে অর্থাৎ তোমার নাম, কবে তাকে সংগ্রহ করেছো, কোথা থেকে সংগ্রহ করেছো, এবং তার কমন নাম। কমন নাম মানে কি? তোমার ওই হিমালয়ের আশপাশের লোকেরা ওই গাছটিকে কি নামে চেনে, আর যদি জানা থাকে তাহলে তার সায়েন্টিফিক নেম, বানান ভুল না করে। সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি দ্বিপদ নামকরণ কাকে বলে। একটা জেনাস, একটা স্পিসিস। যদি শুধুমাত্র জেনাসটা মুখস্থ করতে পারো, নো প্রবলেম, স্পিসিসের জায়গায় এসপি লিখে দেবে, তাহলেও হবে। আবার যদি শুধুমাত্র স্পিসিসটা মুখস্থ করতে পারো, তাহলে জেনাসের ফার্স্ট অক্ষরটা লিখে দিলেও হবে। যেমন ধরে নাও গলদা চিংড়ি। গলদা চিংড়ির সায়েন্টিফিক নেম হচ্ছে ম্যাক্রোব্যাকিয়াম রোসেনবার্গি। একটা বড় নাম, মুখস্থ করতে কষ্ট হতে পারে, শুধু ম্যাক্রোব্যাকিয়াম এসপি লিখলেও হবে, আবার এম রোসেনবার্গি লিখলেও হবে। যার যেটা মুখস্থ করতে সুবিধা হয় সে সেটাই করবে, কিন্তু সায়েন্টিফিক নেমে বানান ভুল কিন্তু করবে না, আর অবশ্যই তলায় আন্ডারলাইন করবে। তাহলে যে সমস্ত উপায়ে আমরা ছোট গাছের পুরোটাকে সংরক্ষণ করতে পারি, আর একটা বড় গাছ, ধরো একটা বট গাছ, বট গাছকে তো আর আমি শুকিয়ে পাতার মধ্যে লাগাতে পারবো না, তাহলে বট গাছ বা একটা বড় গাছের গুরুত্বপূর্ণ অংশ যেটা আমি মনে করছি সংরক্ষণ করে রাখা প্রয়োজন, সেটাকে সংরক্ষণ করতে পারি। সেটা একটা কোনো পাতা হতে পারে, ফুল হতে পারে, যে কিছু হতে পারে, তাকেই আমরা বলছি হার্বেরিয়াম শিট। এই হার্বেরিয়াম শিট জেনারেলি বোটানিক্যাল গার্ডেনে ছোট ছোট ঘরের মধ্যে গণ প্রজাতি আলাদা করে করে ন্যাপথলিনের সাহায্যে খুব সুন্দর করে রাখা আছে। আমাদের যে শিবপুর বোটানিক্যাল গার্ডেন যেটা রয়েছে সেখানটাতেই তোমরা দেখতে পারো। এবং আমরা জেনারেলি যে ক্লাসিফিকেশন তোমাদের সিলেবাসে তোমরা যেটা বেন্থাম ও হুকারের ফলো করো সেই অনুযায়ী ওখানে করা আছে। যদি কেউ না দেখে থাকো তাহলে এই প্যান্ডেমিক সিচুয়েশন শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই করে একবার গিয়ে দেখে নেবে, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। এবং তোমাদের যে 12-এর প্র্যাকটিক্যালও আছে তার মধ্যেও সেখানে তোমাদের এই হার্বেরিয়াম শিট করার একটা ব্যাপার থেকেই যাবে। আশা করি তখন আর তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। আমরা পরের প্রশ্নে চলে আসি। 4 নম্বর প্রশ্ন। দেখো, আর্থ্রোপডস এবং প্রোটোজোয়া পর্বের বৈশিষ্ট্যগুলো লেখো। দুটি পর্ব আছে, এর বৈশিষ্ট্যগুলো লেখো। দেখো টেলিভিশন স্ক্রিনেও রয়েছে কোয়েশ্চেন, হার্বেরিয়াম শিটসের ঠিক পরের কোয়েশ্চেন, আর্থ্রোপডস এবং প্রোটোজোয়া পর্বের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ম্যাডাম কি বলবো? প্রথম 3টে কোয়েশ্চেন হচ্ছে তোমাদের ওই জীববৈচিত্র্য অধ্যয়ন থেকে আসছে,
অর্থাৎ যে চারটে ওপরে দেখো তোমাদের হেডিংয়ের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা এবং হারবেরিয়াম শিট। এই তিনটে কোয়েশ্চেন, আর যে কটা কোয়েশ্চেন আমি মুখে বললাম বা যে কটা পার্ট আমি পড়তে বললাম, তার বেশি খুব একটা তোমাদের পড়ার দরকার নেই। এবার আমরা ঝুঁকছি হচ্ছে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাসটা তোমরা 9এও পড়ে এসছো, আবার 11এও পড়ছো। দুটো ক্ষেত্রেই দেখো একদম সেই একই, পাশে একটা সাদা কালো ছবি আঁকা আছে, একটা করে হেডিং করা আছে, আর তলায় বেশ কিছু পয়েন্টিং আছে, যেটা তোমাদেরকে মুখস্থ করতে হয়। একদম মুখস্থ করবে না। তোমরা কি করবে, যেহেতু তোমরা হাতে কলমে বোঝানোর জায়গাটা কম, কারণ স্কুল নেই, প্র্যাকটিক্যাল খোলা হয়নি এখনও, তাহলে আমি যেটা ড্রয়িং করে যে কটা পয়েন্ট বলছি, সেই কটা পয়েন্ট বুঝে মুখস্থ করার চেষ্টা করবে। মুখস্থ না, মনে রাখার চেষ্টা করবে। দেখে নেওয়া যাক। তোমাদেরকে দুটো জিনিসের বৈশিষ্ট্য বলতে বলা হয়েছে, একটা হচ্ছে আর্থ্রোপোডস, একটা হচ্ছে প্রোটোজোয়া। ম্যাক্সিমাম তিনটের বেশি বৈশিষ্ট্য লাগবে না। এখানে জেনে রেখে দাও কিরম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। কোয়েশ্চেন এখানে তিনভাবে আসবে প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাসকে। একটা আসতে পারে শুধু প্রাণীটার নাম উল্লেখ করে বলতে বলা হলো এটা কোন পর্বের মধ্যে পড়ে, যেমন ধরে নাও চিংড়ি মাছ কিসের মধ্যে পড়ে। দ্বিতীয় রকমের কোয়েশ্চেন আসতে পারে আর্থ্রোপোডসের বৈশিষ্ট্য বলো, সেটা আসার চান্সেস কম, যদি কোয়েশ্চেন খুব সহজ আসে তবেই আসবে। আর 3 নম্বর হচ্ছে একটা লাইন তুলে দিয়ে বলতে পারে যে এই বৈশিষ্ট্যটা কার মধ্যে দেখা যায়। যেমন ধরে নাও চিংড়ি মাছের যে খোলাটা আমরা ছাড়িয়ে ফেলে দিই, ওই খোলাটা হচ্ছে কাইটিন নির্মিত। তাহলে তোমাদের একটা শর্ট কোয়েশ্চেন এলো কাইটিন নির্মিত খোলা কার মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, দেখে নাও। One minute. চিংড়ি এবং কাঁকড়া, দেখো আমি দুটো এঁকেছি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে চিংড়ি। চিংড়ি এবং কাঁকড়া উভয়েরই যে খোলাটা, সেটা হচ্ছে তোমাদের কাইটিন নির্মিত। খোলাটা দেখে নেওয়া যাক। এই যে পার্টটা যেটা আমি কালার করছি, সেটা হচ্ছে কাইটিন নির্মিত পুরো। এটা হবে তোমাদের ফার্স্ট পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, চিংড়ি মাছের যে চোখটা এবং কাঁকড়ার যে চোখটা, দেখো আমি যেটাকে তোমাদের ব্লু কালি দিয়ে শেড করছি, দুটোই দেখো বডি থেকে একটুখানি বেরিয়ে এসছে। এই যে বডি থেকে বেরিয়ে আসে যে চোখটা, তাকে আমরা বলা হয় পুঞ্জাক্ষী। এই চোখগুলো হচ্ছে কম্পাউন্ড আই, বাংলায় পুঞ্জাক্ষী, যেটা শরীর থেকে একটুখানি বেরিয়ে আসে, এটাকে বলা হয় স্টক আই। জেনে রেখে দাও, চিংড়ি মাছের এই স্টক আইটাকে যদি কোনো কারণে কেটে দেওয়া হয়, তাহলে চিংড়ি মাছের রিপ্রোডাকশন করার ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। এবং আর্টিফিশিয়ালি চিংড়ি মাছের যখন চাষ করা হয়, তখন ঠিক এই জিনিসটাই সেখানে অ্যাপ্লাই করা হয়। এটা হচ্ছে তোমাদের নাম্বার 2 পয়েন্ট। এবং নাম্বার 3 পয়েন্ট সব থেকে ইম্পর্টেন্ট, জানবে বইতে যতই পয়েন্ট থাকুক, গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো না লিখলে কিন্তু ফুল মার্কস আসে না। পাটা দেখো ভাঙা, কারোরই কিন্তু স্ট্রেট পা নয়, যেরকম পাখির পা থাকে সেরকম কিন্তু নয়, প্রত্যেকেরই দেখো পাটা কিন্তু ভাঙা, যেটা আমি গ্রিন দিয়ে কালার করছি। এই যে পাটা ভাঙা, এটাকে বলা হয় সন্ধিল উপাঙ্গ। এই পা ভাঙা এবং তার মধ্যে এখানে ডটস রয়েছে, অর্থাৎ সোজা কথায় কাঁটার মতো রয়েছে। কাঁকড়া যদি খেয়ে থাকো বাড়িতে, সেখানেও পেয়ে থাকবে, চিংড়ি যদি খেয়ে থাকো সেখানেও পেয়ে থাকে। আর যদি নিরামিষ হও তাহলে অ্যাটলিস্ট বাজারে গিয়ে দেখে নিও, একই ব্যাপার। এই 3টে পয়েন্ট তোমরা মেনলি দেবে। ফার্স্ট পয়েন্ট কি বললাম, বডি
কভারিং, কাইটিন, কাইটিনের তলা আন্ডারলাইন করবে। নাম্বার 2 কি বললাম, স্টক আই অর্থাৎ দেহ থেকে একটু নির্গত বা একটু বাইরে বেরিয়ে আসা চোখ। আর নাম্বার 3 কি বললাম, সন্ধিল উপাঙ্গ অর্থাৎ পাগুলো ভাঙা এবং সেখানে কি রয়েছে, কাঁটা। এই তিনটে জিনিস লিখবে, সন্ধিল উপাঙ্গের তলায় আন্ডারলাইন করবে, স্টক আইয়ের তলায় আন্ডারলাইন করবে, আর অবশ্যই কাইটিনের তলায় আন্ডারলাইন করবে। এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে যেটা বললাম, হয় বলতে পারে কাঁকড়া চিংড়ি কার মধ্যে, না হয় বলতে পারে তিনটে বৈশিষ্ট্য লেখো, আদারওয়াইজ বলতে পারে যে সন্ধিল উপাঙ্গ কোন পর্বের প্রাণীর মধ্যে দেখা যায়। আশা করি যাই আসুক সেটাই পারবে। এটা হচ্ছে আর্থ্রোপোডস। নেক্সট চলে এসো প্রোটোজোয়া। প্রোটোজোয়ার মধ্যে জিনিসটা মাথায় রেখো, প্রোটোজোয়া হচ্ছে এমন পর্বভুক্ত অ্যানিমালস বলাটা ভুল, প্রাণী সোজা কথায়, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, মূলত মাইক্রোস্কোপের তলায় আমরা তাদেরকে দেখতে পাই। যেমন উদাহরণ আমি যেটা ড্রয়িং করছি দেখে নাও, তোমরাও ড্রয়িং করে দিতে পারো তাহলে তো খুবই ভালো হয় খাতায়। এই যেটা আমি আঁকলাম এটা হচ্ছে একটা অ্যামিবা, যা ইচ্ছে হচ্ছে আঁকতে পারো, মাঝখানে একটা খালি সার্কেল করে দেবে, দিয়ে এখানে কয়েকটা ডটেড করে দেবে, হয়ে গেল তোমাদের অ্যামিবা। অ্যামিবা, প্যারামোসিয়াম সবগুলোই হচ্ছে তোমার প্রোটোজোয়ার উদাহরণ। পয়েন্ট নাম্বার 1 কি দেবে, নাম্বার 1 পয়েন্ট, এরা হচ্ছে সিঙ্গল সেল অর্থাৎ এককোষী। ইংলিশ ভার্সন যারা তারা লিখবে সিঙ্গল সেল, আর যারা বাংলায় আছো তারা লিখবে এককোষী। নাম্বার 2 পয়েন্ট, এদেরকে আমরা নেকেড আই, ইংলিশ ভার্সনের জন্য নেকেড আই, বাংলা ভার্সনের জন্য খালি চোখে দেখতে পাই না, তাহলে এদেরকে আমরা নেকেড আইতে দেখতে পাই না। নাম্বার 3, এদের গমনের জন্য অর্থাৎ যাওয়ার জন্য, মুভমেন্টের জন্য আইদার ফ্ল্যাজেলা থাকে আইদার সিলিয়া থাকে। কাকে বলে ফ্ল্যাজেলা, কাকে বলে সিলিয়া? যদি পিছন দিক থেকে একটা এরকম ল্যাজের মতো নামে তখন তাকে বলা হয় ফ্ল্যাজেলা। আর সেটাই না হয়ে ধরে নাও এটা হচ্ছে প্যারামেসিয়ামটা, সারা বডিতে এরকম রোয়ার মতো থাকে, যেটা একসাথে করে আন্দোলিত হয়ে অর্থাৎ মুভ করে একদিক থেকে আরেক দিকে তাদের যেতে সাহায্য করে, তখন তাকে আমরা বলছি সিলিয়া। তাহলে নেক্সট পয়েন্ট তোমাদের কি হবে, সিলিয়া অর ফ্ল্যাজেলা। আরেকটা হতে পারে দ্যাট ইজ সিউডোপোডিয়া। সিউডোপোডিয়াটা কি জিনিস? সিউডোপোডিয়া হচ্ছে এরা ধরো দূরে একটা খাবার দেখতে পেয়েছে, তাহলে খাবারের কাছে গিয়ে এদের বডি থেকে আঙুলের মতো প্রজেকশনস বেরোয়, অর্থাৎ আঙুলের মতো গঠন সৃষ্টি হয়, যেটা খাবারটাকে এনগালফ করতে বা গিলে নিতে সাহায্য করে, সেটাকেই আমরা বলছি সিউডোপোডিয়া। ব্যাস এই। যদি কোয়েশ্চেন আসে তাহলে 3টের বেশি পয়েন্ট লেখার দরকার নেই, 3টে পয়েন্ট লিখবে নাম্বার দেখে, মনে হয় না আমার 3-এর বেশি আসবে বলে, 3টে পয়েন্ট লিখবে। পয়েন্টের ইম্পর্টেন্ট কিওয়ার্ডসগুলো বারবার বলছি অবশ্যই আন্ডারলাইন করবে, যেমন সিঙ্গল সেল কথাটা আন্ডারলাইন করলে, নেকেড আই দেখা যায় না, নেকেড আই আন্ডারলাইন করলে, সিউডোপোডিয়া আন্ডারলাইন করলে, এটা আন্ডারলাইন করবে। আর লাস্টে একটা কি দুটো উদাহরণ দিয়ে দেবে। যদি মনে হয় যারা বাংলা ভার্সনে আছো ইংলিশ টার্মটা আমার লিখতে অসুবিধা হচ্ছে, দরকার নেই, তুমি বাংলাতেই অ্যামিবা, প্যারামোসিয়াম এই কথাগুলো বাংলাতে লিখবে, কিন্তু পাশাপাশি লিখবে না, তলায় তলায় লিখবে। আর যদি ইংলিশে লিখতে পারো তাহলে শিখিয়ে দিলাম, এসপির তলায় আন্ডারলাইন করতে নেই, পাশে শুধুমাত্র জেনাসের তলায় আন্ডারলাইন করে। পরের কোশ্চেনে চলে আসি তাহলে ম্যাডাম। বেশ, দেখো 5 নম্বর প্রশ্ন, দেখো তোমাদের টিভি স্ক্রিনে রয়েছে। বেশ, দেখো 5 নম্বরের প্রশ্ন, সব কর্ডাটা হলো না ভার্টিব্রেটস, কিন্তু সমস্ত ভার্টিব্রেটস হলো, এটা কর্ডাটা তো কর্ডাটা, এটা ব্যাখ্যা করতে হবে তোমাকে 5 নম্বরে। ম্যাডাম কি বলবো? সব ভার্টিব্রেটস হচ্ছে কর্ডাটা, বাট সব কর্ডাটা ভার্টিব্রেটস নয়। আবার বলে দিচ্ছি, সব ভার্টিব্রেটস হচ্ছে কর্ডাটা, বাট সব কর্ডাটা ভার্টিব্রেটস নয়। ব্যাখ্যা করো।
যদি একটুখানি ঘুরিয়ে কোয়েশ্চেন আসে, এই পার্টটা থেকে দুভাবে কোয়েশ্চেন আসতে পারে। নাম্বার ওয়ান, তোমাদের সিম্পল কোয়েশ্চেন যদি আসে তাহলে আসবে যে ভার্টিব্রেটসের বৈশিষ্ট্য লেখো অথবা কর্ডাটার বৈশিষ্ট্য লেখো। আর যদি সেটা না আসে, যদি একটুখানি ঘুরিয়ে আসে যে সব কর্ডেটসই হচ্ছে ভার্টিব্রেটস নয়, বাট সব ভার্টিব্রেটসই হচ্ছে কর্ডেটস, কি করে বোঝাবে? দুটোই বলে দিই। ফার্স্টটাই হচ্ছে কর্ডেটসের বৈশিষ্ট্য, 3টে পয়েন্ট লিখবে। একটা হচ্ছে নার্ভ কর্ড প্রেজেন্ট, বাংলায় লিখবে নার্ভ কর্ড উপস্থিত, নার্ভ কর্ডের তলায় আন্ডারলাইন। নাম্বার 2 পয়েন্ট নোটোকর্ড প্রেজেন্ট, এবং নাম্বার 3 পয়েন্ট ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস ফর দ্য ইংলিশ ভার্সন, আর বাংলা ভার্সনের জন্য গলবিলীয় ফুলকা ছিদ্র বর্তমান। আবার বলে দিচ্ছি, নার্ভ কর্ড প্রেজেন্ট, নোটোকর্ড প্রেজেন্ট, গলবিলীয় ফুলকা ছিদ্র বা ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস বর্তমান জীবনের যে কোনো একটি দশায়। এই 3টে হচ্ছে কর্ডেটসের বৈশিষ্ট্য। ভার্টিব্রেটসের বৈশিষ্ট্য কি? একদম মুখস্থ করবে না। ভার্টিব্রেটস নামটা শুনলেই বুঝবে বাংলায় যাকে বলা হয় মেরুদণ্ড। কাদের আছে মেরুদণ্ড? আমার তোমার আছে মেরুদণ্ড। তার জন্য আমরা সোজা হয়ে বুঝতে পারি। তাহলে আমাদের বৈশিষ্ট্য কি কি লিখবো আমরা? প্রথম নাম্বার 1, মেরুদণ্ড উপস্থিত আছে বলেই আমরা ভার্টিব্রেটস। নাম্বার 2, আমাদের যে ব্রেনটা সেটা আমাদের মস্তিষ্কের খুলি বা করটির মধ্যে অবস্থিত। এবং নাম্বার 3, আমাদের যে রক্ত সংবহন তন্ত্র বা ব্লাড সার্কুলেটরি সিস্টেম সেটা কিন্তু ক্লোজড, নট ওপেনড। ক্লোজড মানেটা কি? ক্লোজড মানেটা হচ্ছে সেটা সারা শরীরে শুধুমাত্র ধমনী এবং শিরা দ্বারাই অতিবাহিত হয়। এই কথাটা একবার একটু বুঝে নাও, ওকে? দেখো, আমরা আগে দেহতরল সংবহন পড়ে নিয়েছি, তো জাস্ট 1 মিনিট লাগবে, দেখে নাও জিনিসটা। ধরে নেওয়া যাক এটা হচ্ছে আমাদের হৃদয়টা আর কি, মানে আই মিন হার্ট। তাহলে এটা যদি আমাদের হৃদয়টা হয়, এটা আমাদের ধরে নাও ফুসফুস, এটা আমাদের ধরে নাও দেহর যে কোনো অংশের একটা সেল, তাহলে দেহের যে কোনো অংশ থেকে খেয়াল করে দেখো আমাদের সেই নিম্ন আর ঊর্ধ্ব মহাশিরা দিয়ে CO2 ব্লাড ঢুকেছিল, যেটা আবার চলে গিয়েছিল ফুসফুসের মধ্যে ফর পিউরিফিকেশন। এবং পিউরিফিকেশন হওয়ার পরে O2 ব্লাডটা এইখানে যে 4টে পালমোনারি ভেন ছিল সেখান দিয়ে রক্তের মধ্যে ঢুকেছিল, তারপর ডরসাল অ্যাওর্টা দিয়ে আবার সারা দেহে ছড়িয়ে গিয়েছিল। তাহলে আমি যে 4টের নাম করলাম 4টেই কিন্তু শিরা অথবা ধমনী, অর্থাৎ দেহের কোনো জায়গায়, কোনো ওপেন প্লেসে, কোনো খোলা জায়গার মধ্যে রক্ত কিন্তু এসে জমছিল না। এটাকেই বলা হয় বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তাহলে কর্ডেটসের বৈশিষ্ট্য যদি আসে কি কি বলবো আমরা? নার্ভ কর্ড প্রেজেন্ট, নোটোকর্ড প্রেজেন্ট এবং ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস রয়েছে বা গলবিলীয় ফুলকা ছিদ্র রয়েছে জীবনের যে কোনো একটি দশায়। আর এটাই যদি ভার্টিব্রেটস হয়ে যায়, প্রথম পয়েন্ট কি একদম তোমাদের নিজেদেরকে মাথায় রেখে বলবে, মাথাতে কি রয়েছে? আমাদের করটি দিয়ে ঢাকা। আর কি? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কাকে বলে আশা করি বোঝাতে পারলাম। আর নাম্বার 3, মেরুদণ্ড অবস্থিত। কিন্তু এইভাবে সহজ কোয়েশ্চেন না এসে যদি এরকম ঘুরিয়ে কোয়েশ্চেন আসে, তখন সেক্ষেত্রে কি লিখবে? জাস্ট 2 লাইন হচ্ছে তোমার অ্যান্সার। আমরা কর্ডাটাকে 3 ভাগে ভাগ করি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, যার জন্যই বলা হয় সব ভার্টিব্রাটাই হচ্ছে কর্ডেটস বা কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা ভার্টিব্রেটস নয়। কিছু তাদের মধ্যে ইউরোকর্ডাটাও থাকে, কিছু তাদের মধ্যে সেফালোকর্ডাটাও থাকে। বোঝা গেল? এই ডিফারেন্সটার জন্যই বলা হয় সব কর্ডেটস ভার্টিব্রেটস নয়, বাট সব ভার্টিব্রেটসই হলো কর্ডেটস। আশা করি বুঝতে পেরেছো। কোথাও অসুবিধা হলে আমাকে অবশ্যই বলো। যদি কোনো প্রবলেম হয় তোমরা তাহলে ফোন করতে পারো। আজকে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা ফোন করতে পারো, অথবা যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে, তোমাদের জানবার যদি কোনো ইচ্ছা থাকে, তাহলেও তোমরা ফোন করতে পারো। আমরা সেই ফোনগুলোকে অ্যাটেন্ড করব। আমরা চলে আসি পরের প্রশ্ন। দেখো 6 নম্বর, টিভি স্ক্রিনে দেখে নিই তোমাদের জন্য, তোমাদের লিখতে সুবিধা হবে। দেখো, কন্ড্রিচ থিস এবং অস্ট্রিচ থিস
এই দুটোর পার্থক্য কি? কনড্রিচথিস এবং অস্ট্রিচথিস এর মধ্যে পার্থক্য করো। কনড্রিকথিস আর অস্ট্রিকথিসের মধ্যে পার্থক্য করো, যেটা তোমাদের বইতে রয়েছে সেটা একদম মুখস্থ করবে না, নিজেরা বুঝে নেবে। বারবার করে বলছি বুঝে নিয়ে লিখো আর কি। আর বুঝবার জন্য অ্যাটলিস্ট লাইফ সায়েন্সের ক্ষেত্রে যদি একটুখানি কাগজে কলমে করো তাহলে সেটা আরও ভালো হয়। দেখো আমি দুটো ড্রয়িং করছি, ঠিক আছে? এটা কি আঁকলাম বলে মনে হয়? আশা করি এটুকুন বোঝা যাচ্ছে, এটা আমি একটা মাছ আঁকলাম, ঠিক আছে? পরের যে মাছটা আমি আরেকটা আঁকছি, দুটো মাছের মধ্যে প্রথম যে ডিফারেন্সটা আমরা বলবো, নাম্বার ওয়ান, কনড্রিকথিসের যে ল্যাজটা দেখো এটা অসমান, সমান নয়। যেহেতু সমান নয় তাই এটাকে বলা হয় হেটেরোসার্কেল। উল্টো দিকে অস্ট্রিকথিসের যে ল্যাজটা সেটা হচ্ছে সমান, সমান বলে এটাকে বলা হয় হোমোসার্কেল টেল। তাহলে এইটা হচ্ছে তোমাদের প্রথম বৈশিষ্ট্য। এখানে একটা কথা বলে দিই, তোমাদের আগের অর্থাৎ প্রিভিয়াস যে কোয়েশ্চেন্সগুলো আছে 11-এর, সেখানে বিভিন্ন বছরের কোয়েশ্চেন্সগুলোতে দেখবে এই পার্টিকুলার কোয়েশ্চেন্সটা অনেকবার এসছে। কখনো পার্থক্য লেখো হিসাবে এসছে, কখনো বৈশিষ্ট্য লেখো হিসাবে এসছে, কখনো উদাহরণ দাও হিসাবে এসছে, কখনো যে কোনো একটা যে শুধু কনড্রিকথিস অথবা শুধু অস্ট্রিকথিসের বৈশিষ্ট্য লেখো এরমভাবেও এসছে। প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাসের মধ্যে এই পার্টটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এটাকে খুব মন দিয়ে বুঝে বুঝে পড়বে। মনে রাখার একটা ট্রিক্স শিখিয়ে দিই, কোনটা কাকে বলে। অস্ট্রিকথিস অর্থাৎ অস্থি আছে যার। দেখো অস্ট্রিকথিস বানানটাও অ দিয়ে শুরু, আবার অস্থি বানানটাও অ দিয়ে শুরু। তাহলে অস্ট্রিকথিস মানেই হচ্ছে কি অস্থিযুক্ত মাছ, অর্থাৎ কাঁটা যুক্ত মাছ। যেমন তোমরা যে নর্মাল রুই কাতলা খাও সেগুলো সবই হচ্ছে তোমাদের অস্ট্রিকথিস। আর তাহলে কনড্রিকথিসটা কি হলো? কাঁটা নেই যার। এখানেও খেয়াল করে দেখো কনড্রিকথিস ক দিয়ে, কাঁটা ক দিয়ে। তাহলে কনড্রিকথিসটা কি? কাঁটা নেই যার। আর অস্ট্রিকথিসটা কি হচ্ছে? অস্থিযুক্ত মাছ যে। এইটা মাথায় রাখবে, তাহলে আর এই কনড্রিকথিস অস্ট্রিকথিসটা গুলিয়ে যাবে না। এটা হচ্ছে প্রথম। নাম্বার 2 বৈশিষ্ট্য কি বললাম? নাম্বার 2তে হচ্ছে ল্যাজের পার্থক্যটা বলবে। নাম্বার 3 কি বলবে? নাম্বার 3 হচ্ছে ওদের আঁশ। আঁশটা কি? এই যে কনড্রিকথিস তাদের আঁশটা এতটাই ছোট যে আমরা খালি চোখে বা হাত দিয়ে সিম্পল ফিল করতে পারি না, যেটাকে আমরা বলছি প্ল্যাকয়েড আঁশ। আর উল্টো দিকে এই যে রুই কাতলা মাগুর মাছ বলছি, রুই কাতলা মাছের যে আঁশ, সেই আঁশগুলোকে হাত দিলেই আমরা বুঝতে পারি, খাওয়ার সময় আমরা দেখতে পারি, আঁশ ছাড়ালেও আমরা দেখতে পারি কম্পারেটিভলি অনেক বড় বড় আঁশ। সেই আঁশগুলো দেখা যায় হচ্ছে অস্ট্রিকথিসের মধ্যে। দেখবে বাজারে যখন যাবে ওরা আঁশ আলাদা করে সরিয়ে রেখে দেয়, ওরা কিন্তু সেগুলো ফেলে দেয় না। এবং তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এই আঁশ কেনবার জন্য লোক আসে যারা টাকা দিয়ে ওই আঁশগুলোকে কিনে নিয়ে যায়। সেগুলো তোমাদের পাউডার তৈরি করতে, সেগুলো তোমাদের প্রসাধনীর কাজে, অনেক কাজে সেই আঁশগুলো লাগে। তাহলে আঁশের পার্থক্যটা বোঝা গেল। তাহলে 3টে পার্থক্য লিখবে। প্রথম হচ্ছে কি? কাঁটার পার্থক্য, অস্থি আছে অস্ট্রিকথিসের, কাঁটা নেই কনড্রিকথিসের। 2 নম্বর পয়েন্টে কি লিখবে? হেটেরোসার্কেল বা অসমান তেল, হাঙরের, এটা মাথায় রাখবে। আর সমান টেল বা ল্যাজ কার রয়েছে? রুই কাতলার। আর 3 নম্বরে কি লিখবে? আঁশের ডিফারেন্সটা। আর লাস্টে কি লিখবে? অবশ্যই লিখবে, প্লিজ ভুলবে না, সেটা হচ্ছে একটা কি দুটো উদাহরণ, খুব কমন উদাহরণ দিলেই হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের ফিশ অর্থাৎ মাছকে দুভাগে যেটা ভাগ করা হয় অস্ট্রিকথিস আর কনড্রিকথিস, তার ডিফারেন্সটা। আর যদি সময় থাকে তাহলে ঠিক যেরকম সিম্পল আমি একটা ড্রয়িং করে দিলাম, ঠিক এইরকম সিম্পল যদি একটা ড্রয়িং করে দিতে পারো তাহলে একদম জিনিসটা 100% কমপ্লিট হয়ে যাবে। পার্টিকুলার এই কোয়েশ্চেনটা তোমরা খাতায় লিখে পাশে VIMP লিখে রেখে দাও, এটা কিন্তু অনেকবার এসছে আগে। পরের প্রশ্নে গেলাম। দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি লেখা রয়েছে? রেপটাইলসের প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো
এবং উদাহরণ দাও। তার মানে হচ্ছে রেপটাইলসের কি দেখে তুমি বুঝবে রেপটাইলস এটা, এবং তার এক্সাম্পলস। আচ্ছা, এই কোয়েশ্চেন্সগুলো আমি তোমাদের প্রিভিয়াস যে 10 ইয়ার্সের কোয়েশ্চেন আছে সেখান থেকেই নিয়েছি। এবার আরেকটা বলে দিই, কনজেক্টিস অস্ট্রেকথিসের পরেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন তোমাদের আসে সেটা হচ্ছে রেপটাইলস পার্টটা। যে কটা আছে তার মধ্যে রেপটাইলসটা খুব ভালো করে পড়বে, ফিশটা খুব ভালো করে পড়বে, আর্থ্রোপোডস খুব ভালো করে পড়বে, প্রোটোজোয়া ভীষণ ভালোভাবে পড়বে, আর নিডারিয়া, পরিফেরা, টিনোফেরা, অ্যাকাইনোডার্মাটা, নিডারিয়া, পরিফেরা, টিনোফেরা, অ্যাকাইনোডার্মাটা এবং বাকি যেগুলো আছে তার যেগুলো কিওয়ার্ডস মানে কীরকম? কিওয়ার্ডস মানে হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা যেটাকে দিয়ে ওই টোটাল ফাইলামটাকে তুমি চিনতে পারছো, সেই কিওয়ার্ডসটা কিন্তু মাথায় অবশ্যই রেখে দেবে। কিওয়ার্ডসটা তুলে কোয়েশ্চেন আসবে, আর কোনো রকম কোয়েশ্চেন এখান থেকে আসবে না। আচ্ছা, রেপটাইলসের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? রেপটাইলস মানে কি? সোজা কথায় তোমার বাড়িতে যে গিরগিটি, টিকটিকি তোমরা দেখতে পাও, এগুলো সবই হচ্ছে রেপটাইলস। তাহলে উদাহরণটা তো আশা করি দিতেই পারবে। তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি কি দেখে নেওয়া যাক। আবার আমরা একটা ড্রয়িং এঁকে বুঝবো। তোমাদের যদি প্র্যাকটিক্যাল খুলতো তাহলে এটা তোমাদের প্রত্যেকটা স্কুলে অবজারভেশনসের জন্য থাকে। নাম্বার 1 পয়েন্ট, এদের একটা লম্বা ল্যাজ রয়েছে। খেয়াল করে দেখো, যতজন যার রয়েছে, সে ডাইনোসরই বলো, কুমিরই বলো, টিকটিকি বলো, গিরগিটি বলো, যাকেই বলো, একটু খেয়াল করে দেখো প্রত্যেকের একটা লম্বা ল্যাজ রয়েছে। নাম্বার 2, এদের সবারই যে স্কিন অর্থাৎ দেহের চামড়া সেটা কীরকম? সেটা হয় খুব রাফ, আর না হলে সেটা তাদের রেসপিরেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 3, এদের শুষ্ক মানে কি? ড্রাই এপিডার্মাল স্কেল থাকে, মানে হচ্ছে কি? শুষ্ক এপিডার্মাল আঁশ দিয়ে ঢাকা। আর নাম্বার 4, এদের যে হৃৎপিণ্ড, এটা খুব গুরুত্বপূর্ণ, জেনে রেখে দাও, এদের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের অলিন্দটার মধ্যে সেপারেশন বা ভাগ রয়েছে, কিন্তু নিলয়টা হচ্ছে একমাত্র কুমিরকে বাদ দিয়ে, নিলয়টা হচ্ছে ভাগ করা নেই। নিলয়টা ভাগ করা নেই বলেই নিলয়তে এসে পুনরায় O2 এবং CO2 রক্ত মিক্সড হয়ে যায় বা মিশে যায়, এবং গোটা বডিতে ওই মিক্সড ব্লাডটাই সার্কুলেট হয়। তাহলে রেপটাইলসের বৈশিষ্ট্য আমরা কী কী লিখব? নাম্বার 1, টেল যেটা বললাম। নাম্বার 2, হৃৎপিণ্ড যেটা বললাম। এক্সেপ্ট কুমির বা ক্রোকোটাইল, বাকিগুলোর ক্ষেত্রে অলিন্দটা ডিভাইডেড, কিন্তু নিলয়টা ডিভাইডেড নয়, যার ফলে পুনরায় O2 CO2 রক্ত মিশ্রিত হয়ে যায়। আর নাম্বার 3 কী বললাম? নাম্বার 3 বললাম শুষ্ক বা ড্রাই এপিডার্মাল আঁশ তাদের স্কিন বা দেহত্বকের উপর থাকে, যেটা তাদের জীবন অতিবাহিত করতে সাহায্য করে। আর উদাহরণ কি দেবে? তোমার যেটা মন চাইছে তুমি দেবে। তুমি কুমির দিতে পারো, তুমি টিকটিকি দিতে পারো, তুমি গিরগিটি দিতে পারো, তবে বাকিরা সবাই শুধু ওই কুমির, টিকটিকি, গিরগিটি লিখে ছেড়ে দেবে, তুমি কিন্তু সেটা করবে না। তুমি কুমির, টিকটিকি, গিরগিটি লিখবে, তলায় তলায় উইদিন দ্য ব্র্যাকেট তার সায়েন্টিফিক নেমটা লিখবে, তলায় আন্ডারলাইন করবে এবং বানান ভুল করবে না, তবে গিয়ে তোমার ফুল মার্কস আসবে। ঠিক আছে? আমরা পরের কোয়েশ্চেনে আসি। দেখো, নিম্নলিখিত পর্বগুলোর বৈশিষ্ট্য লিখতে হবে। 8 নম্বর দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, 8 নম্বর। পরিফেরা কি? ক্যানিডারিয়া কি? পরিফেরা, নিডারিয়া আর মোলাস্কা, তিনটে আছে। ঠিক আছে? পরিফেরা, নিডারিয়া, মোলাস্কা, তিনটে আছে, একটু বুঝে নাও। তিনটের মধ্যে সব থেকে আগে তোমাদের যেটা বুঝিয়ে দিই, দ্যাট ইজ মোলাস্কা।
এটা পিছিয়ে যাওয়া যাবে? মোলাস্কা। মোলাস্কা মানেই বুঝবে যত শামুক ঝিনুক যা আছে সবাই হচ্ছে মোলাস্কার ভেতরে পড়বে। তাহলে একটা শামুক এঁকে নেওয়া যায়। আমরা শামুক দেখেছি, অনেকে শামুক খায়, গেড়ি গুগলি খেতে খুব সুন্দর হয়, পুরো মাংসের মতো টেস্ট হয় এবং ইটস হাই প্রোটিন, চোখের জন্য দেহের জন্য ভীষণ ভালো এবং ন্যাচারাল, তো কোনো আর্টিফিশিয়াল কিছু নেই ওটা। শুধু তাই নয়, এটাকে পার্ল কালচার বা মুক্ত কালচারের জন্য ঝিনুক আবার খুব ইউজ হয়। ঝিনুককে বলা হয় বাইভালভিয়া। বাইভালভিয়া মানেটা জানো? বুঝে পড়বে, না বুঝে একদম মুখস্থ করবে না। বাইভালভিয়া মানে হচ্ছে যেটা এরকমভাবে খুলতে পারে, অর্থাৎ দুটো ভালভে ভাগ হতে পারে, সেটাকেই বলা হয় বাইভালভিয়া। যখন ঝিনুক এরকমভাবে খুলে যায়, ওপেন হয়ে যায়, তখন আমরা তার ভেতরে একটা করে মুক্ত দেখতে পাই, পার্ল। এবার দেখো সমুদ্রের মধ্যে কোথায় আমি একটা পার্লকে খুঁজে বেড়াবো, কোথায় একটা ঝিনুক পাবো, সে তো অনেক কষ্টকর ব্যাপার। যদি আমি সেরকম একটা পার্ল খুঁজে পাই তখন সেটাকে আমরা বলছি ন্যাচারাল পার্ল, যার দামটা অনেক বেশি হয়। এইটাতেই ঝিনুকগুলোকে তুলে নিয়ে এসে ইনজেকশনের দ্বারা, এটা জেনে রাখো, এটা তোমাদের পড়তে বলছি না, এটা জাস্ট গল্পের মতো জেনে রাখো যাতে ইন্টারেস্টিং লাগে। ইনজেকশন দিয়ে যদি তাদের শরীরের মধ্যে একটা কোনো বালির কণাকে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ওদের শরীরের মধ্যে একটা ইরিটেশন হয়। তোমার চোখে যদি আমি একটা বালির কণাকে ঢুকিয়ে দিই, তোমার চোখ দিয়ে কি বেরোবে? জল বেরোবে। ওদেরও সেরকম বডি থেকে একটা সিক্রেশন হয়, যে সিক্রেশনটা জমে শক্ত হয়ে গিয়ে ওই মুক্ত বা পার্লটা তৈরি করে। এবং যখন এই মুক্তটা তৈরি হয়ে যায় তখন ওই ঝিনুকগুলোকে গরম জলের মধ্যে ফেলে দেওয়া হয়। গরম জলের মধ্যে ফেলে দিলে ঝিনুকগুলো মারা গেল, ঝিনুকগুলো যখন মারা গেল তখন পার্লগুলোকে কালেক্ট করে নেওয়া হলো। এই হচ্ছে পার্ল কালচার। তাহলে পার্ল কালচারের জন্য খাদ্য হিসাবে, বায়োডাইভার্সিটির জন্য যেহেতু মোলাস্কা খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা মোলাস্কাটাকে সব থেকে আগে বুঝবো। কি কি বুঝবো? এর তিনটে বৈশিষ্ট্য ম্যাক্সিমাম লাগবে। নাম্বার 1, শামুক বা ঝিনুক কোনোদিন হাত দিয়ে ধরে দেখেছো? ভীষণ নরম, সফট বডি। তাহলে ফার্স্ট পয়েন্টে আমরা কি লিখবো? দ্যাট ইজ সফট বডি বা নরম দেহ। নাম্বার 2 পয়েন্টে কি? ওদের সে দেখো এই জায়গাটাতে আমি একটা শামুক এঁকেছি, এখানে একটা ঝিনুক এঁকেছি, তাহলে শামুক বা ঝিনুক যাই বলো না কেন, দুজনেরই একটা করে দেখো খোলা বা সেল রয়েছে, যেটা মূলত CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেটটাকে দিয়ে তৈরি হচ্ছে। অ্যান্ড নাম্বার 3, লাস্ট পয়েন্ট, এদের জ্ঞানেন্দ্রিয় হচ্ছে, জ্ঞানেন্দ্রিয় মানে কি? সেন্স অর্গান। সেন্স অর্গানটা কি জিনিস? যেটা দিয়ে ওরা বিপদ বুঝতে পারে। ধরো তুমি ওকে একটা খোঁচা মারলে, তুমি দেখবে শামুককে কখনো তুমি একটা খোঁচা মারো, ও পুরো নিজের শরীরটাকে আস্তে করে কিন্তু গুটিয়ে নেয় ওই খোলাটার ভেতরে। তাহলে ও বুঝলো কি করে যে ওই খোঁচাটার মধ্যে বিপদ আছে? তবেই না গিয়ে ও গুটিয়ে নিল নিজেকে। তাহলে এই যে সেন্স অর্গান যেটা, সেটা হচ্ছে তাহলে তাদের স্ট্যাটোসিস্ট হয়ে গেল। এছাড়া ওদের জ্ঞানেন্দ্রিয় রয়েছে এবং এই সব কটা, তাহলে নেক্সট আমরা কি বলবো? ওদের সেন্স অর্গান। সেন্স অর্গান এই তিনটে আমরা লিখবো, তিনটের কিওয়ার্ডসের তলায় আমরা আন্ডারলাইন করব এবং শামুক আর ঝিনুক দুটো লিখবো। এখানেই আমরা ছাড়বো না, ঝিনুকের পাশে উইদিন দ্য ব্র্যাকেট আমরা লিখে দেব বাইভালভিয়া। বাইভালভিয়া কথাটার অর্থ কি? যেটা ভালভটা দুভাগে ভাগ হয়। আর তার নিচে একটা অন্য হেডিং করব, যেটা হচ্ছে মোলাস্কার গুরুত্ব। সেখানে আমরা দুটো পয়েন্ট লিখব। নাম্বার 1, শামুক অ্যাজ এ ফুড। নাম্বার 2, ঝিনুক মুক্ত বা পার্ল কালচারের জন্য। বাকিগুলোতে দেব না, শুধু এটা মোলাস্কাতে এক্সট্রা আমরা অ্যাড করে দিলাম একটাই কারণে, যেহেতু পার্ল কালচারের জন্য এটা বহুল পরিমাণে ব্যবহৃত হয়। ক্লিয়ার হয়ে গেল তোমাদের মোলাস্কা। নেক্সট যেটা আছে দ্যাট ইজ পরিফেরা অ্যান্ড নিডারিয়া। তাহলে ফার্স্টেই এসো আমাদের পরিফেরা। হাতের লেখাটা আমার এটার জন্য খুব খারাপ হচ্ছে। আচ্ছা, পরিফেরার ইংরেজি বাংলা একই টার্ম, পরিফেরা। কি কি পড়বে? বিভিন্ন বইতে বিভিন্ন রকমের পয়েন্টস রয়েছে, অত কিছু দেখতে যাবে না। তিনটে পয়েন্টসকে অবশ্যই মাথায় রাখবে। নাম্বার 1, অস্টিয়া, একদম পারলে লিখে রাখো। নাম্বার 1 অস্টিয়া, নাম্বার 2
অস্কিউলাম, এবং নাম্বার 3 ওদের সারা দেহে যে ছিদ্র অবস্থিত। ব্যাস, একটা ছবি আঁকছি, দেখে নাও। উদাহরণ দেবে হচ্ছে সাইকন, ঠিক আছে? এই যে সাইকন বা স্পঞ্জের যে আমি উদাহরণ দিলাম, দেখো এই যে ওপরে আমি যেটাকে এঁকেছি, যেটা হচ্ছে একটা লার্জ হোল বা বড় ছিদ্র, এটাকে আমরা বলছি অস্কিউলাম, এখান দিয়ে জল বেরোবে, ঠিক আছে? বাকি যে ছিদ্রগুলো সেটাকে আমরা বলছি অস্টিয়া। তোমাদের হয় আসবে পরিফেরার বৈশিষ্ট্য লেখো, না হয় আসবে সাইকন কোন পর্বের অন্তর্গত, আর না হলে 3 নম্বর যেটা আসার চান্সেস সব থেকে বেশি, সেটা হচ্ছে অস্টিয়া আর অস্কিউলাম কোথায় থাকে। শুধু এইটুকুন পড়লেই যথেষ্ট। নাম্বার 3, নিডারিয়া। নিডারিয়াটা কি? নিডারিয়ার একটাই সব থেকে গুরুত্বপূর্ণ নাম এবং ড্রয়িং মাথায় রেখে দাও, একদম ফুলের মানে ফ্লাওয়ার ভাসের মতো দেখতে, ওপর থেকে এরকম কয়েকটা টেন্টাকলস বা কর্ষিকা বার করবে, আর তলায় একটা ছোট্ট কাপের মতো দিয়ে কর্ষিকা বার করবে। এটার নাম হচ্ছে হাইড্রা, ঠিক আছে? এটার বৈশিষ্ট্যগুলোর মধ্যে ফার্স্ট বৈশিষ্ট্য যেটা অবশ্যই পড়বে এবং মাথায় রাখবে, সেটা হচ্ছে প্রেজেন্স অফ নিডোব্লাস্ট সেল, বাংলায় নিডোব্লাস্ট কোষের অবস্থিতি। তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে নিডারিয়াতে কি থাকে বা নিডোব্লাস্ট কোথায় থাকে, ঠিক আছে? মনে রাখার উপায় কি? দেখো, নিডারিয়া এবং নিডোব্লাস্ট দুটোই ফার্স্টে দন্তান্ন দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে? আর এই অস্টিয়া, ওপরেরটা বলে দিচ্ছি, অস্টিয়া আর অস্কিউলাম, খেয়াল করে দেখো দুটোই অস দিয়ে শুরু হচ্ছে এবং দুটোই একসাথে থাকবে। যেহেতু দুটো অস দিয়ে শুরু হচ্ছে, দুটোই একসাথে থাকবে, দুটোই থাকবে পরিফেরার ভেতরে। আচ্ছা, নিডোব্লাস্ট সেল হয়ে গেল। নাম্বার 2, হাইড্রার মধ্যে দেখো টেন্টাকলস দেখা যায়, অর্থাৎ কর্ষিকা দেখা যায়। তাহলে নেক্সট কি লিখবো আমরা? কর্ষিকা। আর নাম্বার 3, এদের রিপ্রোডাকশন হচ্ছে বাডিং। ব্যাস, শেষ 3টে তোমাদের বৈশিষ্ট্য। বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ সেবতী ম্যাডামকে। অ্যাজ ইউজুয়াল এক্সট্রাঅর্ডিনারি ক্লাস একটা, এবং আশা করব যে ডেফিনেটলি পরবর্তী সময়ে তোমরা রিপিট করতে পারবে। তোমরা সোশ্যাল অ্যাক্সেসগুলোকে অ্যাভেল যদি করতে পারো, তাহলে ডেফিনেটলি আবারও আরেকবার ক্লাসটাকে তোমরা দেখে নিতে পারবে। আবারও আগামীকাল দেখা হচ্ছে এক্স্যাক্টলি ঠিক সকাল 9:30-তে অনলাইন এডুকেশন অনুষ্ঠান। আজকের মতো সেবতী ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। থানায় অভিযোগ দায়ের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের ঘটনা।